আচ্ছা, একটু কল্পনা করুন তো, এক যুগের বেশি সময় ধরে আপনি আপনার দেশে থাকতে পারছেন না। আপনার যে বসতি, আপনার যে জায়গা, ঘরবাড়ি সবকিছু ছেড়ে আসতে হয়েছে। আপনি অন্য একটি জায়গায় আশ্রয়স্থলে শরণার্থী শিবিরে দিন পার করছেন। নির্যাতনের মুখে দেশ ছেড়ে আসার পরেও দেশের প্রতি আপনার একটা ভীষণ মায়া কাজ করে। আপনার ফিরে যেতে ইচ্ছে হয়। ঠিক এমন একটা সময়ে যখন কেউ আপনাকে আশার বাণী শোনাবে, আপনাকে আশ্বাস দিবে যে আগামী ১ বছরের মধ্যে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আপনি আপনার প্রিয়জনের সাথে ঈদ পালন করতে পারবেন। দাদা দাদির কবর জিয়ারত করতে পারবেন। যেই ভাবনার অবতারণার মধ্য দিয়ে আজকের এই আলাপটি শুরু করেছি, সেটা আমি আপনি খুব ভালো রিয়ালাইজ করতে পারবো না। কারণ আমরা নিজেদের ভূখণ্ডে, নিজেদের ভূমিতে নিজের মতো করে বসবাস করছি। কিন্তু এটা রোহিঙ্গাদের জীবনের কথা, তাদের ভাবনার কথা, তাদের আক্ষেপের কথা। রমাদানে যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরতে গিয়েছেন, তখন তাদের সাথে ওয়াদা করেছেন আগামী ১ বছরে তাদেরকে ফিরে যাওয়ার সব ধরনের ব্যবস্থা করবেন। এবং তার প্রক্রিয়াও কিন্তু শুরু হতে আমরা দেখেছি। সরকার থেকে জোরে সোরে একটা ক্যাম্পেইন করা হয় এবং একটি প্রচারণা চালানো হয় যে ১,২০,০০০-এর মতো রোহিঙ্গাকে প্রথম ধাপে মায়ানমার গ্রহণ করবে। কিন্তু তখনই আমাদের মনে একটা প্রশ্ন জাগে, কারণ মায়ানমার সরকারের নিয়ন্ত্রণ কিন্তু আরাকানে নাই, যেখান থেকে এই রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে। তাহলে সরকার কমিটমেন্ট করলে, মায়ানমারের সরকার যদি আমাদের সাথে কমিটমেন্ট করে, সেই কমিটমেন্টকে আসলে রক্ষা করা যাবে? একদমই না। এখন এই আলাপ থেকে সরে এসে আমাদেরকে আরেকটা জিনিস চিন্তিত করছে, যে চিন্তা আগে আমরা করিনি, অথবা আমাদেরকে খুব একটা চিন্তিত আগে হতে দেখা যায়নি। দেখুন, মায়ানমারের এই সংকটগুলি যখন চলছে, এই সম্ভাবনার জায়গাটা যখন একটু একটু করে ক্ষীণ হচ্ছে, তখন আমাদের সামনে এসে ধরা দেয় করিডোরের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, করিডোর ব্যাপারটা কি? এটা আমরা অনেকেই প্রথম শুনছি। একটু বুঝিয়ে বলি। যখন একটা রাষ্ট্র যুদ্ধে চলে এবং যুদ্ধ চলার পর ওই রাষ্ট্র চারপাশ থেকে লক থাকে, তখন সেই রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপনের জন্য, আন্তর্জাতিক যোগাযোগের জন্য, সাহায্য পৌঁছানোর জন্য একটা জায়গার প্রয়োজন হয়। সেই জায়গাটাকে আসলে করিডোর বলা হয়। বাংলাদেশকে এই করিডোর দেওয়ার ব্যাপারে জাতিসংঘ চাপ প্রয়োগ করে এবং বাংলাদেশ সরকার নৈতিকভাবে করিডোর দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এখানে ভুলটা কোথায়? ভুলটা হলো, আমাদের সরকার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেনি। জনগণের সাথে এটা নিয়ে আসলে তেমন কোনো ডিসকাশন হয়নি। তারা একরোখাভাবেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলে করিডোর দেওয়ার ব্যাপারে। করিডোর দেওয়ার ব্যাপারে ভয়াবহ কিছু ঝুঁকি আছে। সেই ঝুঁকিগুলি বলার আগে আপনাকে রাখাইনের একটু বাস্তবতা বলি। রাখাইনে ২ টা পক্ষ আছে। এই মায়ানমারের একটা সরকার, আরেকটা হলো আরাকান আর্মি। আরাকান আর্মির সাথে মায়ানমারের যুদ্ধটা কিন্তু অনেক দিন ধরেই যাচ্ছে। রাখাইন এবং আরাকান, যার কথা আমরা বলছি, রোহিঙ্গারা যেখানে ছিল, সেই জায়গাটা মূলত আরাকান আর্মির দখলে। সুতরাং আপনার যত রকম কথাবার্তা বলতে হবে, নেগোসিয়েশন করতে হবে, সব কিছুই করতে হবে আরাকান আর্মির সাথে। কিন্তু এখন পর্যন্ত আরাকান আর্মি যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সরকার না, এবং অনেকে এটাকে সন্দেহের চোখে দেখছে, তখন এটার সাথে আসলে আমাদের কথা বলাটা একটু বেশি সংবেদনশীল। তাই কূটনীতিক তৎপরতার জন্য করিডোরের জায়গাটা একটু পজিটিভ। আরেকটা ভয়াবহ পর্যবেক্ষণ হলো, আরাকানে ৬ লক্ষ রোহিঙ্গা আছে, আছে ১৪ লক্ষ স্থানীয় বাসিন্দা, মোট ২০ লক্ষ মানুষ। দেখুন, যুদ্ধ যখন চলছে তখন কিন্তু এখানে শস্য উৎপাদন একেবারে বন্ধ আছে, এবং বাহির থেকেও কোনো খাবার এখানে যাচ্ছে না, কোনো সহায়তা এখানে যাচ্ছে না। তার মানে ইউএনডিপি যে পর্যবেক্ষণটা শেয়ার করছে, তারা বলছে আগামী ২ মাসে ২০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। তাদের খাবারের বন্দোবস্ত না করলে এই অঞ্চলে যে ২০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে, তারা বাংলাদেশের দিকে চলে আসবে। আর বাংলাদেশের দিকে আসলে অলরেডি বাংলাদেশ তো কয়েক লাখ, ১০ লাখ, ১৫ লাখের মতো রোহিঙ্গাদের বসবাসের জায়গা করে দিচ্ছে। এই শরণার্থীদেরকে কিভাবে জায়গা দিবে যখন তারা এদিকে আসবে? তখন বাংলাদেশের সামনে করিডোরের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু তৈরি হয়। এই সব কিছু বিশ্লেষণ করে আমাদের বিশ্লেষকরা ভাবছেন যে দুর্ভিক্ষ কবলিত রাখাইনকে উদ্ধারের জন্য এবং বাংলাদেশে যে আগাম একটি দুর্যোগ দেখা দিতে চলেছে, বড় সংখ্যক একটি শরণার্থী বাংলাদেশে মুভ করবে, এই সব কিছুর ব্যবস্থাপনাকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু আগাম পরিকল্পনা হিসাবে এই করিডোরের ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, এবং এটাকে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে। এখন এই মানবিক করিডোরটা কি এবারই নতুন, নাকি এটা আগেও ছিল? ২০০১-এ জাতিসংঘের মহাসচিব কফি আনানের নেতৃত্বে প্রথম রোয়ান্ডায় কিন্তু একটি করিডোর দেওয়া হয়। এর মাধ্যমেই এই করিডোর ব্যবস্থাটা শুরু হয়। একটা আধুনিক প্রচলন আমরা দেখি, তবে এটার বেশ কিছু অসুবিধা আছে, বেশ কিছু ঝুঁকি আছে। বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘকে করিডোর নিয়ে অনেকগুলি শর্ত দিয়েছে, যদিও এই শর্তগুলি এখনও জনপরিসরে আলোচনায় আসেনি। তবে আমার মনে হচ্ছে যে ওই ঝুঁকিগুলির কথা চিন্তা করেই কিন্তু এ ধরনের শর্ত দেওয়া হয়েছে। ঝুঁকিগুলি কি দেখেন,
একটা করিডোর মাত্র যে শুধুমাত্র মানবিক হস্তক্ষেপ এমনই না, এটার দ্বারা অনেক কিছুই হতে পারে। যেমন আপনি জানেন বাংলাদেশের ওই দক্ষিণ অঞ্চলে বিদ্রোহীদের আনাগোনা আছে, সেখানে অনেক বিচ্ছিন্নবাদী দল আছে যেগুলি বাংলাদেশের রাষ্ট্রের জন্য ঝুঁকি, বাংলাদেশের জন্য ঝুঁকি। তাদের জন্য কিন্তু করিডোর একটা বড় মোক্ষম সুযোগ হতে পারে, তারা অস্ত্রের সাপ্লাই এখান থেকে পেতে পারে। এই জায়গা দিয়ে তারা আসলে বাংলাদেশকে আরও বেশি অস্থিতিশীল করে ফেলতে পারে। এর বাইরে চোরাচালান, স্বর্ণ চোরাচালান, মাদক চোরাচালানের বড় ঝুঁকি। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদক কিন্তু রাখাইন থেকে ওই জায়গা দিয়েই বাংলাদেশে অনুপ্রবেশ করে। অর্থাৎ এই মায়ানমার বাংলাদেশকে একরকম মাদকতায় ঢেকে দিতে চাচ্ছিল অনেক আগে থেকেই। তাহলে এই ঝুঁকিগুলি কিন্তু থেকে যায়, কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো আমেরিকার হস্তক্ষেপ। জাতিসংঘ মানেই কিন্তু পশ্চিমদের একটা সংস্থা, তারা সবসময় পশ্চিম যা ভাবে সেটাকে কৌশলে প্রয়োগ করার চেষ্টা করে। তাই বাংলাদেশে করিডোর ব্যবস্থাপনা পেলে আপনার কি মনে হয় আমেরিকা এখানে কি চাইবে? অনেক কিছু হয়। দেখুন, সিরিয়াতে করিডোর ব্যবস্থাপনার পরে কিন্তু আইএসের জন্ম হয়েছে। ইরাকে নো ফ্লাই জোন হয়েছিল, কিন্তু এরপর কিন্তু ইরাকে সাদ্দাম হোসেনের পতনের এই পটভূমি তৈরি হয়েছিল এই করিডোরের কারণে। করিডোর যখন তৈরি হয় তখন এখানে সার্ভেলেন্স ক্যামেরা, বিভিন্ন রকম ড্রোন এবং মিলিটারি ম্যাপিং হয়, আরও অনেক কিছু হয়, অনেক রকমের ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ আপনি এই অঞ্চলটাকে যখন পর্যবেক্ষণে আনতে চেষ্টা করবেন তখন এই করিডোরকে কাজে লাগায় পশ্চিমা শক্তিরা। আমরা এই পুরো ভিডিওতে কয়েকটা জিনিস জানলাম। একটা জানলাম যে করিডোর কী এবং এটার কি কি ঝুঁকি আছে বাংলাদেশের নিরাপত্তার জন্য। আবার এটাও জানলাম এটা করিডোরটা না দিলে বাংলাদেশের কি ঝুঁকি আসবে। মানে আমাদের একরকম দুদিকেই সমস্যা, এখন কোন দিকে যাওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের কূটনীতিকদের কয়েক লেয়ারে প্রচেষ্টা করতে হবে, নানাভাবে এখানে সমস্যার সমাধানও করতে হবে, আবার ঝুঁকি নেওয়া যাবে না। তাহলে দেখা যাক পরবর্তীতে কি হয়, সরকার এখানে কি পদক্ষেপ নেয় সেটা দেখবার আশা রইল। এবং আমরা আবারও সতর্ক করতে চাই, করিডোরের ব্যাপারটা একটু বেশি সংবেদনশীল, এবং এই সংবেদনশীল ব্যাপারটাকে ডিল করবার জন্যে কূটনীতিকদের, বিশেষজ্ঞদের অনেক রিসার্চ করতে হবে, অনেক ঘাটাঘাটি করতে হবে, এবং যেন বাংলাদেশে কোনো ভুল পদক্ষেপে গিয়ে বাংলাদেশের কোনো ক্ষতি না হয় সেই প্রত্যাশা রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনি বেল আইকনটা টিপে দিতে পারেন, সাথে থাকতে পারেন অনুপ্রেরণা হয়ে। ধন্যবাদ সবাইকে।